COVID-19 stopped the world on its tracks? COVID-19 can be characterized as a pandemic. কল রাশিকের ষষ্ঠ পর্বে আপনাদের মাঝে নিয়ে আসছি বিশ্ববরেণ্য দেশ খ্যাত বায়োফার্মাসিস্ট এবং বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সীতেশ চন্দ্র এবং বঙ্গব্যাক্সের উদ্ভাবক ডক্টর কাকন নাগকে। কল রাশিকের এই পর্বে কথা হবে বিজ্ঞান নিয়ে, কল রাশিকের এই পর্বে কথা হবে সুরক্ষা নিয়ে, কল রাশিকের এই পর্বে কথা হবে সত্য নিয়ে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে কল রাশিকের ষষ্ঠ পর্বে আমরা আজকে দর্শক শ্রোতা যারা আছেন সকলকে উষ্ণ শুভেচ্ছা এবং অভ্যর্থনা জানাতে চাই। এবং আজকের অনুষ্ঠানটি সত্যিকার অর্থে একটি বিশেষ অনুষ্ঠান এই কারণে যে আজকে দুজন খুবই বিশেষ ব্যক্তিত্ব আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা প্রথমেই আজকে বাংলাদেশের প্রখ্যাত বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সীতেশ চন্দ্র, আপনাকে স্বাগত জানাতে চাই কল রাশিকের এই ষষ্ঠ পর্বে। ধন্যবাদ। এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ডক্টর কাকন নাগ। আপনারা সকলেই জানেন যে বঙ্গভ্যাক্সের তিনি উদ্ভাবক। আপনাকেও আমি আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ এবং স্বাগত জানাতে চাই। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আমরা অন্য সব অনুষ্ঠানে যেটা হয় যে দেখা যায় যে সংস্কৃতি, অনেক সময় ইতিহাস এবং কখনো লাইফস্টাইল নিয়ে আলাপ করি। তা আজকের এই অনুষ্ঠানটা বিশেষভাবে আমরা আয়োজন করেছি যে বাংলাদেশ নিঃসন্দেহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হওয়ার পর থেকে আজকে অনেক দূরে এগিয়ে এসেছে এবং 70 দশকের যে বাংলা অথবা তারও আগের যে বাংলা তার সাথে আজকের দিনের যে বাংলাদেশ যদি একটা টাইম মেশিন দিয়ে সামনে বা পেছনে যাওয়া যেত তাহলে মনে হয় ব্যাপক বিস্তর একটা পার্থক্য খুঁজে পাওয়া যাবে আমাদের জীবনযাত্রায়। অ্যান্ড অবভিয়াসলি শিল্প বিপ্লব বলুন, ব্যবসা বাণিজ্যের প্রসার বলুন, লেখাপড়ার প্রসার বলুন, যাই কিছু বলুন, দিনের শেষে স্বাস্থ্য এবং স্বাস্থ্যের সুরক্ষা এবং সেটা করতে গেলে অবশ্যই বিজ্ঞানের চর্চার একটা জায়গা থাকে, এর কোনো বিকল্প আসলে নাই। তো আমরা আজকে আমাদের যেহেতু অনুষ্ঠানের অন্যতম একটা প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে উই আর সার্চিং ফর দ্য ট্রুথ। আমাদের অনুষ্ঠানের স্লোগান হচ্ছে ট্রুথ বি টোল্ড, ট্রুথ বি সেলিব্রেটেড। এবং সেই জায়গা থেকে আমরা সত্যটাকে বের করে নিয়ে আসতে চাই। তো আমি এই অনুষ্ঠানের শুরুতেই যদি ডক্টর সীতেশ চন্দ্র আপনাকে প্রশ্ন করি, বাংলাদেশ আজকে পৃথিবীর 35তম বৃহৎ জিডিপির দেশ এবং আমাদের মাথাপিছু আয় $2800 অতিক্রম করেছে। স্বাস্থ্য সুরক্ষার দিক থেকে বায়োফার্মা অর্থাৎ একেবারেই হাসপাতালে চলে যাওয়ার আগের পর্যায় থেকে আমরা কোন জায়গাটায় আছি আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ। যারা দর্শক এবং শ্রোতা যারা রয়েছেন কল রাশিক আজকের অনুষ্ঠানে, এবং আমরা খুবই একটি ভালো সময়ের মধ্যে এবং একটা ভালো প্রশ্নের মধ্যে আমরা এখানে যুক্ত হয়েছি সকলের সাথে। এটি প্রাসঙ্গিকতা যে আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশ এই সময় 1971-এর পরের থেকে যদি আজকের কথা ভাবি তাহলে বায়োফার্মাসিউটিক্যালসের যে উদ্ভাবন রয়েছে, আমরা যদি টপ 10টি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের কথা ভাবি সেখানে দেখা যাচ্ছে 7টি হচ্ছে বায়োটেক প্রোডাক্ট, ওকে, আর 3টে হচ্ছে সিনথেসাইজড প্রোডাক্ট। সময়ের সাথে সাথে আমাদের আজকের জগতে যে ডিজিজ স্পেসিফিক ড্রাগ তৈরির বা উদ্ভাবনের সময় চলে এসছে এবং বহির্বিশ্ব, উন্নত বিশ্ব সেই কাজই করছে। সত্যি কথা বলতে সেই জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের অর্জন আছে, অর্জন আমার কমতি নেই। কেননা আমি যদি বলি যে পৃথিবীর একটিমাত্র দেশ যদি থাকে ওষুধের উৎপাদনের, যাদের লোকাল যে ডিম্যান্ড, যে চাহিদা, সেই চাহিদা পূরণের ক্ষেত্রে বাংলাদেশ 1 নম্বর, ইভেন নট আমেরিকাও। তাই নাকি? ইয়েস, কেননা আমার যে লোকাল যে ডিম্যান্ড আছে তার 95% আমার ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমার মানুষ জনগণকে দিতে পারে, আর পৃথিবীর আর কোনো দেশ নেই। এটি আমার বড় অর্জন। এই অর্জনের একটি বিষয় আছে যে পৃথিবীর নিচে অন্ধকার থাকে, সেই রকম একটা বিষয় রয়েছে। কারণ এই যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট তৈরি করতে গেলে আমাদের লাগে এপিআই। এই এপিআইগুলো
আমাদের কিন্তু প্রায় 90% বিদেশ থেকে আনতে হয়, সেটা বায়োটেক প্রোডাক্ট হোক আর সিনথেসাইজড প্রোডাক্ট হোক। স্যার এপিআই জিনিসটা একটু যদি বলেন। এপিআই হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট। যেরকম আমরা প্যারাসিটামল ন্যাপা ট্যাবলেট খাই, এইস খাই, প্যারাপাইরোল খাই, এই সবগুলোর মধ্যে একটি মাত্র প্রোডাক্ট আছে, তার নাম প্যারাসিটামল। সবগুলোই হচ্ছে এই প্যারাসিটামলকে বলা এপিআই, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, যেটা আসলে জ্বর কমাবে। এটা বাংলাদেশে তৈরি করা সম্ভব না? এইটা এরকম প্রোডাক্ট আমাদের কিছু কিছু হচ্ছে, 40-50টার মতো এপিআই বাংলাদেশে তৈরি হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ভীষণ দূরদর্শী সম্পন্ন। উনি এটা অনুভব করেছিলেন 2012-13 সালের দিকে, যখন আমাদের এই ডব্লিউটিও ট্রিপসের অধীনে আমাদের এই এলডিসি হিসেবে আমাদের এক্সেমশন পর্যন্ত আমার 2033 পর্যন্ত যখন ছিল, সেই সময় উনি ভেবেছিলেন যে আমাদের তো কাছাকাছি এসে গেছে, এরপরে তো আমাদের সুযোগ থাকবে না। সুতরাং এখনই থেকে আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যাতে এপিআই তৈরি করতে পারে, সেই জন্য উনি মুন্সিগঞ্জের গজারিয়াতে 211 একর জমি দিয়েছিলেন। সেটার কি অবস্থা? সেটিতে আমাদের পরিকল্পনার কথা অভাব। আমাদের যারা সরকারের যন্ত্রের সঙ্গে যারা রয়েছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে ইন্ডিয়া বা বহির্বিশ্বগুলো সাধারণত এইসব কাজগুলো প্রমোট করবার জন্যে স্বল্প মূল্যে ঋণ দেয়, অল্প মূল্যে জমি দিয়ে দেয়। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ন্যায্য মূল্যে তারা জায়গা কিনেছে নিজের টাকায়। তাহলে আমরা একটু বুঝে থাকি, আমাদের যারা সরকারের ব্যুরোক্রেটরা, যারা নীতি নির্ধারণ, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি ডব্লিউটিও সেল আছে, রাইট, তারা এই সাধারণত ট্রিপসের বিষয়গুলো নিগোশিয়েট করে ওয়ার্ল্ড ডব্লিউটিওর সাথে। জি। তাহলে তারা এই বিষয় সম্পর্কে অকিবহাল আছে। এর অনেক ভিতরে আরো অনেক কাহিনী আছে, সেগুলো বলছি না। তবে সেই জায়গাটা থেকে গভর্নমেন্ট জেনেও তাদের কোনো ইনিশিয়েটিভ ছিল না, কেননা মন্ত্রণালয় সম্পর্ক বা তাদের মধ্যে যে করণীয় তারা নিজেরাই জানে না। মানে আপনি বলতে চাচ্ছেন ওই 211 একর জায়গাকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় অথবা যেত না, যেহেতু মানে ওখানে 23-28টি কোম্পানিকে বরাদ্দ দেওয়া হয়েছে। হ্যাঁ, বরাদ্দ দিলে তাহলে বরাদ্দ দেওয়ার পরে প্লট করে দেওয়া হয়েছে, রাস্তাঘাট করে দেওয়া হয়েছে, এবং সেখানে একটা প্রায় 1000 কোটি টাকা ব্যয় একটা ইটিপি তৈরি করা হয়েছে, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হয়েছে। সেটা বসে বসে নষ্ট হচ্ছে। তাহলে আমার কোম্পানিগুলিকে যদি আমি এপিআই তৈরি করবার জন্য যে আমি সফট লোন দিতাম, তোমরা তৈরি করো, আমি টাকা দিচ্ছি, তাহলে আজকে ওরা নিজেরা তৈরি করতে পারতো। ওরা নিজের টাকা ইনকাম করে তারপর তো ওখানে বানাবে। মাত্র 3-4টি কোম্পানি মাত্র ওখানে জায়গা তৈরি করেছে, তার মধ্যে একটি কোম্পানি ফাংশনের দিকে যাচ্ছে এই জুন বা এত বছর পরে। সেটা হচ্ছে একমি যাচ্ছে। ইনসেপ্টা যে ইবনে সিনা, ওরা কিছুটা ইনফ্রাস্ট্রাকচার রেডি করেছে, ইউনিহেলথ কিছুটা রেডি করেছে। এই হচ্ছে মোটামুটি, আরো 2-1টা কোম্পানি আছে। তার মানে আপনি বলছেন যে বেসরকারি খাতে গবেষণা করে এপিআই তৈরি করার যে ক্ষেত্রটা, সেটা তৈরি করার ক্ষেত্রে সরকারি যে প্রণোদনার প্রয়োজন ছিল সেটি সরকার করেনি। ফলে আমাদের যে এই এপিআই যদি তৈরি না করতে পারি, 2026 সালের পরে যখন আমরা গ্রাজুয়েট হয়ে যাব, দাম বেড়ে যাবে, তখন ওষুধের দাম কিন্তু যেগুলো পেটেন্ট হয়ে যাবে, যেগুলো যেগুলো পেটেন্টের মধ্যে আছে সেগুলো হয়তো কিছু সহনীয় থাকবে, বা পেটেন্ট যেগুলো ইমিডিয়েটলি এক্সপায়ার হয়ে যাবে সেটার সুবিধা হতে পেতে পারি। কিন্তু যেগুলো পেটেন্টের মধ্যে থাকবে অর্ধেকের বেশি বা তারও একটু বেশি, বা নতুন নতুন যেগুলো আসবে, সেগুলো আমরা কিন্তু ওই উচ্চ মূল্যে কিনতে হবে। আমাদের একটা জায়গায় সুবিধা আছে, আমাদের কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের কিন্তু ভালো সায়েন্টিস্ট আছে, সেগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারছি না বিভিন্ন কারণে। স্যার আপনার কাছে আসছি একটু, স্যার আমরা ডক্টর কাকরনগের সাথে কথা বলি। এই যে স্যার একটু আগে বললেন যে আমাদের ভালো ভালো সায়েন্টিস্ট আছে, আমরা তাদেরকে ব্যবহার করতে পারছি না, এবং আরেকটা কথা তিনি বললেন যে 10টি টপ ওষুধের ভিতরে 7টি হচ্ছে বায়োফার্মা ডিপেন্ডেন্ট এবং 3টি হচ্ছে ইনঅর্গানিক সিনথেটিক। অর্গানিক নাকি অর্গানিক সিনথেটিক? হ্যাঁ, অর্গানিক সিনথেটিক, স্মল মলিকুলার। আপনি একজন বিজ্ঞানী এবং করোনা ভাইরাসের সময় আপনার নামটা খুব সমাদৃতি পেয়েছিল যে আপনি বঙ্গভ্যাক্স উদ্ভাবন করেছেন। সো আপনি একটু আপনার ভাষায়, আপনার মনের ভিতর থেকে বাংলাদেশের বিজ্ঞানীদের চ্যালেঞ্জগুলো কি, কেন বিজ্ঞানীরা বিজ্ঞানী থেকে যান, কেন আলোটা জ্বালতে পারছেন না, একটু আমরা শুনতে চাই।
ধন্যবাদ। তো বিজ্ঞানীদের যে ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে বলবো, এই লাইফ স্প্যানটা কিন্তু যথেষ্ট হার্ড এবং খুবই আনসার্টিন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। তো আমরা ইনসুলিনের কথা এখন বলি। হুম। ইনসুলিন আবিষ্কারের জন্য একটা শতাব্দী প্রায় লেগে গেছে। তো প্রথম একটা ধারণা পাওয়া গেল জার্মানির দুজন বিজ্ঞানীর মাধ্যমে, যে ওনারা ডগের অর্থাৎ কুকুরের প্যানক্রিয়াস সরিয়ে ফেলার পর ওদের ভিতরে ডায়াবেটিস আসলো, ডেভেলপ করলো। তো এটা একটা প্রথম ফাইন্ডিংস যে প্যানক্রিয়াসের সাথে ডায়াবেটিসের সম্পর্ক আছে। তারপরে ইউনিভার্সিটি অফ টরন্টোর বেন্টিং অ্যান্ড বেস্ট এই জুটি, তারা সফলতার সাথে কুকুরের প্যানক্রিয়াসকে স্ম্যাশ করে একটা লিকুইড তৈরি করলেন। ওরা বললো যে ব্রাউন মাস। এই ব্রাউন মাস দিয়ে কিন্তু এই কি বলা যায়, ডায়াবেটিক অ্যানিমেলের ডায়াবেটিক রিকভার করা গেল। ওকে। কিন্তু সেটা মানুষের শরীরে দেওয়ার মতো উপযোগী ছিল না। রাইট। তো তারপরে লিওনার্ড নামে একটা 14-15 বছরের একটা বাচ্চা ছেলে বা কিশোর বলবো আমরা, টরন্টো ইউনিভার্সিটিতে, তখন সে মৃত্যু পথগামী। এই অবস্থায় এটাকে কোনোভাবে ক্রুড পিউরিফাই করে আরও দুজন রসায়নবিদের সহযোগিতায় শরীরে ইনজেক্ট করা হলো, এবং 24 ঘন্টার ভিতর ডায়াবেটিসের সিমটম, মানে সুগার যে ডাটা, সেটা সুগার কমে গেল। এটা প্রথম একটা ক্লিনিক্যাল। তাকে ইনজেক্ট করা হলো যেই ইনসুলিনটা, সেটা কুকুরের থেকে নেই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো সেখান থেকে প্রথম একটা সরাসরি ইন্ডিকেশন পাওয়া গেল যে প্যানক্রিয়াসের এক্সট্রাক্ট ইনসুলিন, এই আমাদের কি বলে, ডায়াবেটিসের সাথে সরাসরি জড়িত, এটাকে কন্ট্রোল করতে পারছে। জি। তখন থেকে এটা ইরেগুলারলি ব্যবহার হতে থাকলো। কিন্তু মজার বিষয় হচ্ছে, সেই 1921 সালের আবিষ্কার অনুমোদন পেল প্রথম বায়োলজিক্যাল ড্রাগ হিসাবে 1984 সালে জেনেনটেকের আবিষ্কারের মাধ্যমে, যেটা এলাই লিলি মার্কেটিং করলেন হিউমিলিন নাম। তো এই যে একটা সময়ের ব্যাপার, একটা নতুন ধরনের সিলেক্টিভ মেডিসিন, যেটাকে আমরা বায়োলজিক্যাল ড্রাগ বলি, এটার জন্য এই ধরনেরই একটা ধৈর্যের পরীক্ষা দিতে হয়, এবং সেই ধরনের সায়েন্টিফিক এবং ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জেস। তো আমরা বাংলাদেশের ক্ষেত্রে যখন বলবো, বাংলাদেশের এই বিজ্ঞানীদের লাইফ, তাদের চ্যালেঞ্জ, এই জিনিসগুলি কিন্তু আমরা অ্যাডাপ্টেড না। আমরা জানি না আসলে যে সায়েন্স যে এতটুকু চ্যালেঞ্জিং, পার্টিকুলারলি হেলথ কেয়ার ফিল্ডে একটা নতুন ড্রাগ ডিসকভারি, একটা ড্রাগের কপি বানানো, পার্টিকুলার বায়োলজিক্সের কথা বলছি আমি। তো এটি খুবই চ্যালেঞ্জিং। একটা বায়োলজিক্সের একটা সিমিলার কপি তৈরি করতে অন এভারেজ 5 to 7 years লাগে, এবং সময়ের যে টাকা, তার পরিমাণ $100 million+, $100 million। আর যদি একটা নোবেল ড্রাগের কথা আমরা বলি, সে 7 থেকে 10 বছর লাগে, এবং তার খরচ হচ্ছে বর্তমানে রোশের ডাটা অনুযায়ী অ্যাপ্রক্সিমেটলি $2.8 billion। তার মানে স্যার যেটা বললেন যে হয় সরকারি প্রণোদনা, এক্সাক্ট, অথবা বেসরকারি খাতে পুঁজিবাজারকে এত বেশি শক্তিশালী হতে হবে শিওর, যে ওই এক ওষুধের জন্য যে $100 মিলিয়ন দরকার, রাইট, যেটা আসলে 1000 কোটি টাকারও বেশি, রাইট, সেই জায়গাটা থাকতে হবে। রাইট। আমি একটু যোগ করি। জি। এখানে যেই মেধাশক্তি কাজ করার কথা, স্যার যেটা বললেন যে বাংলাদেশে আসলেই সেরকম তরুণ সমাজ আছে যে যারা কাজ করতে আগ্রহী, কিন্তু সামাজিক প্রেক্ষাপটে তাদের লাইফের যে অ্যাডজাস্টমেন্ট দরকার, তাদের যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, সেটাও কিন্তু আমাদের দেশ থেকে তাদেরকে দিতে পারছে না। খুব সহজেই আমরা ব্রেন ড্রেনের শিকার হচ্ছি। তো এই ব্রেন ড্রেন আমাদেরকে যে কত যুগ পিছিয়ে দিচ্ছে, এটা কল্পনার বাইরে। এখন বাইরে থেকে আমরা কেউই সেটা বুঝছি না। আমরা ভাবছি পাড়ায় বা আত্মীয় স্বজনের মাধ্যমে অথবা বন্ধু বান্ধবের মাধ্যমে ভাবছি বা খুশি হচ্ছি যে আমাদের পরিচিত একজন আমেরিকা চলে গেল উচ্চশিক্ষার্থে, বা ইংল্যান্ড চলে গেল, দেশ তো খালি হয়ে গেল। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য প্রবলেম। দিস ইজ সুইসাইডাল থিং। তাহলে যারা দেশের গবেষণাতে একটা সুনির্দিষ্ট শক্তিশালী অবদান রাখতে পারতেন, সেই ব্রেইন বিদেশে গিয়ে তাদের অর্থনৈতিক প্রোগ্রেসে অবদান রাখছেন। তো এটা হচ্ছে সবচেয়ে ট্র্যাজিক একটা ব্যাপার। আমরা এখানে দেখছি, আমরা এখানে নিয়োগ করার পর আমরা এখানে
30 জনের একটা টিম শুরু করেছিলাম, কিন্তু যে অ্যাট্রিশন রেট, তো এটা মজার জিনিস হচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে সবাই কিন্তু ইউনিভার্সিটির খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারা কেউই সরকারি চাকরিতে যাননি। এটা একটা বড় কন্ট্রাস্ট, তারা সবাই উচ্চশিক্ষার্থে বিদেশ গেছে। Right. তো আমরা আসলে ব্রেনগুলি হারিয়ে ফেলছি। আমরা আমরা এটা দুঃখজনক। এবং আপনি কি মনে করেন না ব্রেন ড্রেন একটু কমেছে আগের থেকে? আই ডোন্ট থিঙ্ক সো। এটা এটা আসলে বাড়ছে, কারণ হচ্ছে সমাজের যে চাহিদা, আমি বলবো যে অর্থনৈতিক চাহিদা, সামাজিকভাবে আমাদের দেশে যে সমস্ত ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ের দরজা পর্যন্ত পৌঁছান, ততক্ষণে তাদের চোখের সামনে পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য একটা চিত্র তাদের চোখের সামনে ভাসতে থাকে। কত দ্রুত তারা তার মা বা বাবার অর্থনৈতিক শক্তি হয়ে দাঁড়াতে পারে, দাঁড়াতে পারে। সেটা একটা চিন্তা এসে যায় তাদের মনে। বিশ্ববিদ্যালয় থেকে বের হলে সেটা তো ঘাড়ে উঠে যায়, তখন আর সামনে থাকে না। ওই অবস্থায় একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী, তার একটা সুন্দর অর্থনৈতিক প্যাকেজ যদি না থাকে, তার যদি সে ভবিষ্যৎ নিরাপত্তা না পায়, কেন সে দেশে থাকবে, কেন সে ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করবে? আপনাদের দুজনের কাছে আমার একটা প্রশ্ন আছে, এবং এবং আপনারা দুজন একসাথেই চাইলে ইউ ক্যান অ্যাড্রেস ইট, ইটস লাইক এ ডিসকাশন। সেটা হচ্ছে যে আসলে প্রশ্নটা আমি কিছুটা ক্ষোভের জায়গা থেকে, যেমন একটু আগে ডক্টর কাকরনাক বললেন যে 1921 সালে যে ইনসুলিনকে খুঁজে পাওয়া গেল, সেই 1921 সালের ইনসুলিনের একেবারে এফডিএ অ্যাপ্রুভাল থেকে শুরু করে সব ধরনের সার্টিফিকেশন কমপ্লিট করে বাজারজাত করা এবং প্রত্যেকের ব্যবহার্য একটা পরিস্থিতিতে নিয়ে আসার ক্ষেত্রে 1984 সাল পর্যন্ত অপেক্ষা করা লাগবে। 63 বছর প্রায়। তার মানে প্রায় 63 বছর। এবং ডক্টর ফাউচিও করোনা ভাইরাসের সময় বলেছিল যে প্রতি 63 বছর একটা প্যাটার্ন দেখা যায়, একটা করে ভ্যাকসিন বা একটা করে মেডিকেল সলিউশন আসে, মানে একটা দীর্ঘ সময়ের ব্যাপার থাকে। আমার ক্ষোভের জায়গাটা হচ্ছে ওই জায়গায় যে করোনা ভাইরাসে আমরা লক্ষ লক্ষ মানুষকে হারিয়েছি, আমাদের আত্মীয় স্বজন, আমার নিজের আপন ফুপু মারা গেছেন করোনায়। একটা বিভীষিকাময় ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, এবং আসলে ওই সময়টা দিয়ে আমাদের পরিচয় হয়েছে সেই সংকটকালীন সময়। আমার ক্ষোভের জায়গাটা হচ্ছে এই যে বাংলাদেশ অথবা বাংলাদেশ ছাড়াও পৃথিবীর আর সব দেশ, আমরা যে মডার্না বা ফাইজার বা জনসন অ্যান্ড জনসনের করোনা ভাইরাসের ভ্যাকসিনটা ব্যবহার করতে বাধ্য হলাম, অ্যাস্ট্রাজেনেকাও বাদ দিতে চাই না। অথচ আজকে তারা বলছে যে এখন তাদের ক্লিনিক্যাল ডাটা দেখাচ্ছে যে এই ভ্যাকসিনগুলোর নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই জায়গায় আমি ক্ষোভান্বিত, কারণ আমি জানি না, আমি তো ভ্যাকসিন নিয়েছি, আমি জানি না আমার ভিতর কি হয়েছে। আমি বিশ্বাস করি আপনারাও নিয়েছেন, এবং রাদার দেন ভলেন্টারি, আমি মনে করি অনেক ক্ষেত্রে ইট ওয়াজ কম্পালশন। দেখা গেছে আমরা 2টা ভ্যাকসিন নিয়েছি, এখান থেকে ব্যবসায়িক কাজে আমেরিকায় গিয়েছি, নিউ ইয়র্কে রেস্টুরেন্টে পর্যন্ত ঢোকা যায় না ভ্যাকসিনের সার্টিফিকেট না দেখালে। একটা সময় গিয়ে 2টো থাকলেও হচ্ছে না, 3টা সই দেখাতে হবে, 4টা সই দেখাতে হবে, রাইট? তো এই যে আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো, এখন এই যে ভ্যাকসিনের নেগেটিভ একটা প্রাদুর্ভাব, এর সাথে কিভাবে আমরা যুদ্ধ করি, এই রণে কিভাবে টিকে থাকা যায়, কি পার্শ্ব প্রতিক্রিয়া আমরা এটাকে মোকাবেলা করবো কিভাবে, আর জাতি হিসাবে, দেশ হিসাবে এই উন্নয়নশীল দেশের মানুষগুলোকে যে এই ধরনের বিপদের সম্মুখীন করা হলো, কোনো ফোরাম বা কোনো জায়গা আছে যেখানে গিয়ে আমরা একটা ঝগড়া বিবাদ করতে পারি, একটু ক্ষতিপূরণ চাইতে পারি, বা একটা? এই প্রশ্নটা অনেক কঠিন যে ক্ষতিপূরণ দেওয়া, তবে হ্যাঁ, আমরা এই যে ক্ষতিটা যেটা তৈরি হয়েছে সেটা অ্যাস্ট্রাজেনেকার ফাইজারের যে ভ্যাকসিনটি ছিল সেটির কারণে হয়েছে। এবং গত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে এই ভ্যাকসিনটি কিন্তু উইথড্র করা হয়েছে। কিন্তু স্যার কাজ তো শেষ। কিন্তু সাধারণ ক্ষেত্রে একটা ড্রাগ বলা হয় সাধারণত একটা ডেভেলপ করতে গেলে জি, সাধারণত 15 থেকে 20 বছর সময় লাগে। এখনকার সময় বিভিন্ন টাইপের ক্ষেত্রে এখন অনেক সুবিধা হয়েছে, অনেক রেগুলেটরি বডিজগুলো অনেক শক্তিশালী হয়েছে। এখন 5 থেকে 10 বছর, কখনো কখনো 5 থেকে 15 বছরের মধ্যে সাধারণ ক্ষেত্রে আপনার কোনো নতুন ড্রাগ আসতে পারে। নতুন ড্রাগ যদি প্রুভ হয়ে যায়, সেখান থেকে একেবারে যখন প্রুভ হয়ে যাবে যে না এটা একটা এফেক্টিভিটি আছে, তখন থেকে 5 থেকে 10 বছর, 15 বছরের মধ্যে সাধারণত একটা নতুন ড্রাগ আসতে পারে। কিন্তু করোনা ভাইরাসের সময় সেই সুযোগটা ছিল না। ওই যে ক্রাইসিস
যে সকল মানুষ সে সময় মরে যাওয়ার কথা নয় তারাও মারা গেছে কনফিডেন্সের জন্য, অথচ সে বেঁচে যেতে পারত যদি সে একটু জানা থাকতো তার। কেমন? তাহলে এই জায়গাগুলো থেকে আমাদেরকে কিন্তু আমরা সেই জায়গাটা দিতে পারিনি, কেননা আমাদের সময় আমাদের তখন শুধু বেঁচে যাওয়ার কথা ছিল, সেই কারণে সমস্ত বিশ্ব একই রকম ছিল, কিন্তু এর কনসিকুয়েন্স কি হবে আমরা কেউ জানতাম। কিন্তু স্যার, কিন্তু এখন যে অবস্থা, যেমন আমার নিজের, আমার প্লেটিলেট 1 লাখের উপরে যায় না, রাইট, অনেকের ক্লটিং প্রবলেম রয়েছে, অনেকে স্মৃতিভ্রম হচ্ছে। অনেক আমার নিজেরই ডিমেনশিয়া তৈরি হয়ে গেছে, মনে থাকে না, নাম মনে থাকে না। এই যে বিষয়গুলো, সব থেকে বেশি ক্ষতি হয়েছে মানুষের মেন্টাল হেলথে, অপূরণীয় ক্ষতি হয়েছে, এবং তার সংখ্যা সব থেকে বেশি মেন্টাল হেলথ এবং ব্লাড রিলেটেড প্রবলেমসগুলো, এছাড়া আরো অনেক অনেক সমস্যা তৈরি হয়েছে। স্যার, আমাদের দেশে অনেক বড় একটা বিপদ হয়েছে, বলবো স্যার। বলুন। যখন টিকা আসলো, তখন যারা সাধারণত গ্রাম দেশে রিলিজিয়াস সারমন দেন, মানে ওয়াজ যেটাকে বলা হয়, তারা কিন্তু টিকার বিরোধিতা করতো। এবং আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যখন আমার উপরে সরকার থেকে বার্তা এলো যে মানুষকে সচেতন করতে হবে, টিকা নিতে হবে, তখন কিন্তু স্যার ধরেন আমি মিঠাপুকুরের সন্তান, রংপুরের মিঠাপুকুরের, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে সাথে নিয়ে, মেম্বারদেরকে সাথে নিয়ে, রাজনীতিবিদদের সাথে নিয়ে, এলাকার মানুষকে মাইকিং করে ঘর থেকে ধরে নিয়ে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে ভ্রাম্যমান যেই ক্যাম্পগুলো ছিল সেখানে তাদেরকে টিকা দেওয়ানোর ব্যবস্থা করা হয়। শেষ পর্যন্ত তাহলে তো স্যার এই যে ওয়াজ মাহফিলে যে বলা হতো যে টিকা দিবেন না, টিকা দেওয়া ঠিক না, সেটাই আমি একটু প্লিজ যোগ করি, আমি প্লিজ। একটু- আসলে টিকার যে ইতিহাস এটা হ্যাঁ। কিন্তু অনেক পুরনো। 1800 শতাব্দীতে প্রথম চাইনিজরা স্মল পক্সে টিকার, আমরা এখন টিকা যাকে বলছি, এই টিকারই একটা ব্যবহারিক রূপ তারা প্রয়োগ করত। সেটা হচ্ছে কি, স্মল পক্সের যে কি বলা যায় ব্লিস্টারটা হচ্ছে, সেটাকে তারা কালেকশন করে ড্রাই করে তারা শরীরে আবার পুশ করত। ওকে, 18 শতাব্দীর কথা কিন্তু। তাহলে ওই সময় কিন্তু প্রথম টিকার কনসেপ্ট এইটাই আসলে এখনকার টিকা। তো এরপরে আমরা 1900 শতাব্দীর প্রথম দিকেও এরকম দেখছি, সেটা পোলিওর টিকা। এরপরে ধীরে ধীরে টিকা, অন্যান্য টিকাগুলি এগিয়ে আসছে। তো যে কোনো ঔষধ আবিষ্কারের পর অনুমোদনের ক্ষেত্রে যে জিনিসটি কাজ করে সেটা হচ্ছে রিস্ক বেনিফিট রেশিও। রিস্ক বেনিফিট রেশিও স্বাভাবিকভাবেই প্রথমত দেখা হয় যে কাজ করে কিনা, আমরা যেটা মনে করি নো, প্রথমত দেখা হয় সেফ কিনা, সেফটিটা সবার আগে থাকে, তারপর হচ্ছে এফিকেসি, কাজ করে কিনা। এই ক্ষেত্রে কি সেটাই বলছি। তো এখানে যে টিকাগুলি আমরা দেখেছিলাম 19 সালের করোনার আবির্ভাবের পর 20-এর মাঝামাঝি থেকে টিকাগুলি আসলো, এরা কিন্তু এই সেফটি স্টাডিতে পর্যাপ্ত সময় হয় নাই। দেওয়া হয়নি। প্রোটোকলগুলি ওইভাবে ডেভেলপ করা হয়েছে, কারণ হচ্ছে ওয়ার্ল্ড একটা ক্রাইসিসের ভিতরে যাচ্ছিল। প্যান্ডেমিকের কারণে সমস্ত আমরা কি বলা যায় অর্থনৈতিক মৃত্যুর দিকে দুনিয়া আগাচ্ছিল। এই অংশটা কিন্তু আমরা বলি না, আমরা বলি যে শুধু লাইফ যাচ্ছিল, কিন্তু লাইফের কিন্তু আরেকটা খুব ভাইটাল এলিমেন্ট হচ্ছে বর্তমানে মানি, মানে Right. এক্স্যাক্টলি প্রত্যেকের ক্ষেত্রে। তো সুতরাং এই ইকোনমিক্যালি আমরা কিন্তু একটা স্লো ডেথের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ম্যাক্সিমাম মানুষ তাদের সঞ্চয় ভেঙে খেয়েছে, এটা খুব বাস্তব কথা। ব্যবসাগুলিও মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে, টোটাল লাইফ থেমে গেছিল। সুতরাং যারা নীতি নির্ধারণী মহলে কাজ করছেন, আন্তর্জাতিক কি বলা যায় ওষুধ রেগুলেটরি কমিশনগুলির কথা বলছি, সেখানে এই জিনিসটা খুব দ্রুত প্রায়োরিটি পেল যে লাইফকে আগে আমরা কি বলবো আগে রিএস্টাবলিশ করতে হবে। সেই ক্ষেত্রেই লং টার্ম যে সেফটি স্টাডির ব্যাপারটা স্যার যেটা বললেন, প্রথমত 20 বছর লাগতো, হ্যাঁ আসলে ঠিক, তারপরে এটা কমে 10 বছর 5 বছর চলে আসছে। ভ্যাকসিনের সেফটিটা অন্য ওষুধের থেকে ভিন্ন। অন্য ওষুধের ক্ষেত্রে আমরা পেশেন্টকে টার্গেট করে সেফটি স্টাডি করা হয়, কিন্তু ভ্যাকসিন একমাত্র এরকম একটা প্রোডাক্ট যেটা বয়স বা সেক্স, ধর্ম, শারীরিক অবস্থা নির্বিশেষে এটা দেওয়া হয়। রাইট। সুতরাং এর সেফটিটা কিন্তু অনেক জটিল। এই জিনিসটা এইগুলি অনুমোদনের ক্ষেত্রে তো এবার মানা তো- হয়নি। রাইট, আমি বলি ফলে হয়েছে কি,
আমরা এফিকেসির দিকেই বেশি নজরটা দেওয়া হয়েছে এবং প্রাইমারি সেফটি প্যারামিটারগুলি দেখা হয়েছে, লং টার্ম সেফটি প্যারামিটার দেখা হয়নি। ফলে এখন লং টার্মে এসে এই ইফেক্টগুলো আমরা দেখছি। প্রবলেম এই আপনি যে প্রশ্ন করলেন ক্ষতিপূরণের প্রশ্ন, অবশ্যই ক্ষতিপূরণের সুযোগ আছে, সেটা বিদেশে একেবারেই আনকমন না, অনেক কমন। সেটা হচ্ছে তারা যদি তথ্য কোনোভাবে গোপন করে বা তথ্য বিভ্রাট করে, যেটাকে আমরা ম্যানিপুলেশন বলি, তাহলে অবশ্যই প্রতিকার পাওয়া যেতে পারে এবং সেটা যাবে। এখানে কি তা হয়েছে? এখানে তো মাত্র সেই ইনফরমেশনটা আসলো, আর সেই আমরা সুযোগ ছিল না। এখন সেটা নতুন করে দেখার সুযোগ, এখন হচ্ছে সেটা নতুন করে দেখার সুযোগ। তারা যখন উইথড্র করলেন, এখন দেখার সুযোগ আছে যে ওই সময় তারা যখন অ্যাপ্রুভালটা দিলেন এবং আজকে উইথড্রয়ের আগে এই অংশটুকুতে তারা কোনো তথ্যের বিভ্রাট ঘটাইছেন কিনা, তথ্য গোপন করেছেন কিনা, তাহলে কিন্তু এই ক্ষতিপূরণ পাওয়া যাবে একদম ডেফিনিট। কারণ ঔষধের ইতিহাসে এরকম যথেষ্ট ঘটনা আছে। একটা খুব সাম্প্রতিক কয়েক বছর আগের ঘটনা স্যার বলতে পারবেন, সেটা হচ্ছে একটা কক্স-2 ইনহিবিটর, স্যার অবশ্যই মনে আছে, যেটা আমরা কি বলে সেলিকক্সিব, তো সেখানে দেখা গেল যে এই কক্স-2 ইনহিবিটরের একটা সাইড ইফেক্ট আছে। এটা মার্কের প্রোগ্রাম ছিল, প্রোডাক্ট ছিল। তো সেখানে তারা তথ্য গোপন করে ওষুধটাকে মার্কেটে নিয়ে আসা হলো, কিন্তু সেটা হৃদরোগীদের ক্ষতি করতেছিল। ওকে, তো পরবর্তীতে এই ওষুধটার জন্য একটা লসুট করা হলো, $multi-billion ক্ষতিপূরণ দিচ্ছে কোম্পানি, এবং এই ওষুধটা উইথড্র করা। তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে যে প্রাণ তো বেঁচে গেছে। এখন নেতিবাচক যাই থাকুক না কেন, স্যারের উপর প্রভাব বিস্তার করছে, আপনার উপর করছে, আমার উপর করছে। আপাতত তো আমরা কথা বলতে পারছি, এক্স্যাক্টলি, তাই না? হয়তো বা এখানে থাকারই কথা ছিল না। দ্যাটস দ্য বেনিফিট পার্ট। দ্যাটস দ্য বেনিফিট পার্ট। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যুগান্তকারী ভাবে সফল, নেতিবাচক কোনো ওইভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তো সবকিছুকে যদি আমরা একটা জায়গায় নিয়ে আসি, তাহলে আপনাদের দুজনকে যদি এখন জিজ্ঞাসা করি, মানে এটা গ্রাম বাংলার প্রতিটা মানুষের জন্য একটা বার্তা। আপনারা অসম্ভব জ্ঞানী মানুষ, আলোকিত মানুষ। টিকা আমরা নিতে থাকবো? টিকা অবশ্যই নিতে থাকবে। নিতে হবে। টিকার প্রযুক্তি আমি যেটা বললাম যে 18 শতাব্দীতে চাইনিজ যে প্রযুক্তি দিয়ে আমরা টিকা কথা বলছি, তারপরে আমরা কি যেন লুই পাস্তুরের টিকার একটা প্রযুক্তি দেখলাম, জি, আমরা এই যে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার একটা টিকার প্রযুক্তি দেখলাম, আমরা মডার্নার টিকার প্রযুক্তি দেখলাম। এখন এগুলিও কিন্তু পাল্টে গেছে। পার্টিকুলারলি এই করোনা ভাইরাস আমাদের ভ্যাকসিনের প্রযুক্তিকে চেঞ্জ করে একেবারে কমপক্ষে 50 বছর এগিয়ে দিচ্ছে। তাই নাকি? অবশ্যই, কারণ এই কয়েক বছরের ভিতরে, এই 2-3 বছরের ভিতরে আমরা দেখতে পেয়েছি যে অনেক নতুন নতুন ভ্যাকসিন টেকনোলজি চলে আসছে। তো আমার নিজেরও একটা নতুন টেকনোলজি না। এস্টাবলিশ করি। আমি একটু বলি, দেখেন, এর কারণ হচ্ছে প্রয়োজন। এটা কিন্তু সরকার করতে পারে, এটা ইন্ডাস্ট্রি করছে। মজার জিনিস, কারণ ইন্ডাস্ট্রির সেই পাওয়ার আছে, সেই সেট আপ আছে, যেটা একাডেমিয়াতে নাই। তো এখানে আরেকটা সুন্দর যেই ঘটনাটা ঘটছে, যখনই এই সিচুয়েশনটা আসলো, তখন আমেরিকা বলেন আর অন্যান্য উন্নত দেশগুলি তারা একটা বড় অঙ্কের ফান্ড এই কোম্পানিগুলিকে দিয়ে দিছে। না, কিন্তু আমরা আমার আমার ছোট চাচা জেট প্রপালশন ল্যাব, জেপিএল, যেটা ক্যালটেকের সাথে এবং নাসার সাথে কাজ করে, সেখানে তিনি সিনিয়র সায়েন্টিস্ট ছিলেন। তিনি কিছুদিন আগে ক্যান্সারে মৃত্যুবরণ করেছেন। খুব মেধাবী মানুষ ছিলেন। তো আমি যখনই ওনার ওখানে যেতাম, আমি দেখতাম এই যে কথাটা আপনি বললেন যে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া বাংলাদেশে বিরাট বড় ফারাক। অনেক বড় ফারাক। এক্স্যাক্টলি। কিন্তু আমি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে দেখতাম যে এই জেপিএল, এই যে প্রফেশনাল ল্যাব, যারা আপনার ভয়েজার 1-2 পাঠিয়েছে, কাসিনি পাঠিয়েছে, আপনার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তাদের কন্ট্রিবিউশন আছে, তাদেরকে দেখা যাচ্ছে এয়ারফোর্স হায়ার করছে কোন একটা স্পেশাল আপনার অ্যারোডাইনামিক মেটেরিয়াল তৈরি করার জন্য। তাদেরকে দেখা যাচ্ছে এয়ারফোর্স দায়িত্ব দিচ্ছে সেলেস্টিয়াল একটা ম্যাপ তৈরি করে দেওয়ার জন্য। তার মানে আপনি যদি এটাকে ইন্ডাস্ট্রি হিসেবে ধরেন, ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার কিন্তু একটা নিবিড় সম্পর্ক সেখানে বিরাজমান। অবশ্যই অবশ্যই। তো তাহলে বেসিক্যালি বাংলাদেশকে যদি বিজ্ঞানে এগিয়ে যেতে হয়, তাহলে ইন্ডাস্ট্রি আলাদা আর একাডেমিয়া আলাদা থেকে খুব বেশি কিছু করার। আমি একটু বলি, আমাদের এই যে আমিও বলবো। আমি একটু এই যে আমাদের যে সম্মানীয় স্যার, আরেক আমিও স্যার বলবো। আছেন, হ্যাঁ। তো আমি ওনাকে উনি যখন ডিন ছিলেন
তখন আমি ওনাকে দেখছি আপ্রাণ চেষ্টা করতে ইন্ডাস্ট্রি একাডেমিয়ার এই অ্যাসোসিয়েশনটাকে বন্ডিংটাকে ফর্ম করতে এবং এগিয়ে নিয়ে যেতে। আমি নিজে দেখছি, সাক্ষী তার। অনেক চেষ্টা করছেন, আমি জানি না উনি কতটুকু সফল হয়েছেন। তো এর কারণটা কি, কেন হচ্ছে না, এটা একটু আমাদের খুঁজে বের করা দরকার। কেন হচ্ছে না এই উত্তরটা মোস্ট প্রবাবলি স্যার বলতে পারবেন খুব ভালো, কারণ উনি অনেক চেষ্টা করছেন আমি জানি। তো প্লিজ স্যার। আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ভাইস চ্যান্সেলর একাডেমিক দায়িত্ব দেওয়া হয়েছে এই কনসেপ্টের উপর ভিত্তি করেই মাননীয় প্রধানমন্ত্রী। জি। এবং সেখানে আমাদের বর্তমান ভাইস চ্যান্সেলরের একটা উদ্যোগ ছিল, আচ্ছা। এবং সেইটাকে বিবেচনায় রেখেই আমরা ভেবেছি যে যেহেতু আমাদের সাথে উনি মাননীয় প্রধানমন্ত্রী ক্যাটেগরিক্যালি বলেছে, যেহেতু আমার বায়োডাটার মধ্যে সেই তথ্যগুলো ছিল, যে কথাটা ডক্টর কাকন বললেন যে আমার একটা ইন্ডাস্ট্রির সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে, এই সম্পর্কের ক্ষেত্রে আমরা একটা প্রুফ দেখাবার চেষ্টা করেছি বঙ্গভ্যাক্সের ডেভেলপমেন্ট ক্ষেত্রে। ওকে। বাংলাদেশে কোনোদিন বানরের উপরে কোনো গবেষণা কাজ হয়নি। আমরা যা করেছি ইঁদুর পর্যন্ত করেছি। সেই চ্যালেঞ্জটি উনি যখন বললেন, আমি বললাম না, আই শ্যাল এবল টু ডু ইট। যখন ওনার অ্যাপ্রুভালের ব্যাপারে যখন বললো না, শুধু মাইস এবং র্যাটের হবে না, এটা বানরের উপরে করতে হবে, তাহলে অ্যাপ্রুভাল পাবে, তখন বলতে না, আপনি ব্যবস্থা করুন, আমরা করতে পারবো। তখন অ্যানিমাল নিয়ে অনেক রকম কথা বলেছে, এই দেশীয় বানর দিয়ে হবে না, বনও বানর দিয়ে হবে না, কিন্তু সব জায়গায় কিন্তু তাই করেছে। বানর কি মানুষ পোষে নাকি? না, কখনো পোষে না। তো এবং সেই রকম কিছু নেই, সেই বানর দিয়েই কিন্তু আমরা করে দেখিয়ে দিয়েছি। স্যার বানরগুলো কোথা থেকে আনা হলো? বানর আমরা যে আমাদের যে বঙ্গবন্ধু সাফারি পার্ক আছে, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে ওদের পারমিশন নিয়ে, বন বিভাগের পারমিশন নিয়ে, তারপর সেখান থেকে একেবারে অফিসিয়ালি সবকিছু করা হয়েছে, করে তারপর কালেকশন করা হয়েছে। সেই বানরগুলো এখনো তারা তত্ত্বাবধান করছেন ওনারা, গ্রুপ বায়োটেক। ওকে। তো এই যে বিষয়টি, যে যদি ইচ্ছা থাকে, মেধা থাকে, হবে, সুযোগ করিয়ে নেওয়া যায়, এবং তার প্রুফ আমরা দেখিয়ে দিই। স্যার বানরের ট্রায়াল সফল হলো? হ্যাঁ, সফল, একেবারে এক্স্যাক্টলি। যারা আমরা মডার্না বা ফাইজার, ওরা যে ক্যাটাগরিতে যেভাবে এফেক্ট পেয়েছে, আমরা ঠিক একই ক্যাটাগরিতে পেয়েছি বঙ্গভ্যাক্স। একটু যোগ করি স্যার। হ্যাঁ। সেটা হচ্ছে মডার্না বা ফাইজারের টিকায় পরবর্তীতে দেখা গেছে যে সেগুলি ডেল্টা ভ্যারিয়েন্টের বা অমিক্রনের এগেনস্টে তেমন একটা কাজ করে না, কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যখন মাঙ্কি ট্রায়ালটা করলাম, আমরা কিন্তু এই 3টে ভ্যারিয়েন্টের এগেনস্টেই করলাম এবং সবগুলিতে সাকসেসফুলি রেজাল্ট পেলাম। তো মাঙ্কি ট্রায়ালের পরে কি হলো স্যার? মার্কেট আমার তারপরে জমা দিয়েছি, এই জমা দেওয়ার অ্যাপ্রুভালটা পেতে 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 এত দেরি করলো, তখন আর ভ্যাকসিন। তো স্যার এটা একটু বলেন না স্যার, যে মানুষ, দেশের মানুষ মারা যাচ্ছে, দেশের মানুষের একটা ত্রাণের জায়গা না, ওই যে কথাটা প্রথমে বলছিলাম যে আসলে আমাদের মেধা আছে, মূল্যায়নটা নেই। যেমন যে আমরা যখন বলি যে অবতার, হ্যাঁ, এই যে অমুক বাড়ির শুধু ভগবান হয়েছে, অবতার হয়েছে, এই হরি হরি বলে এই আবার অবতার। ওই যে ওটা তো আমরা আমি একই লোক, পাশের বাড়ি এও অবতার হয়ে যাবে, এটা তো আমার সহ্য হচ্ছে না। বিষয়টা তাই হয়েছে। হ্যাঁ। সে কারণে সে সময়কার যারা বিভিন্ন মধ্যে যারা নেগোসিয়েশনে ছিল, তারা ভাবলেন যে এইটা নিয়ে অনেক আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনেকে অনেক রকম কথা বুঝিয়েছেন। ওনাকে কিন্তু আমাদের রেজাল্টটা দেখানো হয়েছিল, উনি কিন্তু একটা পজিটিভ একটা মনোভাব ছিল ওনার, কিন্তু সেটিকে ম্যাটেরিয়ালাইজ করা যায়নি। এবং সেখানে দ্রুততম সময়ের মধ্যে বাইরে থেকে চাইনিজ ভ্যাকসিন বা অন্যান্য ভ্যাকসিন আনার ব্যবস্থা করা হলো। বর্তমান সেনাপ্রধানও তো আপনাদের বঙ্গভ্যাক্সের ব্যাপারে খুব পজিটিভ ছিলেন, উনিও পজিটিভ ছিলেন। সেনাবাহিনী থেকে প্রতিনিধি দেওয়া হয়েছে, দেখা হয়েছে, আপনার নেতৃত্বে আমরা সেখানে গেছি, কথা বলেছি, এবং তিনি ওয়াজ ভেরি মাচ পজিটিভ। জি। কিন্তু আমরা সেইভাবেই ওই অ্যানিমাল ট্রায়ালের পরে তারপরে কিন্তু আমরা তার কাছে গেছি, কিন্তু সেটি কিন্তু আমরা সেই জায়গায় কি পৌঁছাতে পারি। স্যার বেয়াদবি নেবেন না, আমি মাঝে মাঝে চিন্তা করি 1952 আমাদের জন্য একটা বিপ্লবের সময় ছিল, রেভলিউশন। এটা চিরতরে আমাদের পরিবর্তন করে দিয়েছে। ভাষার জন্য আন্দোলন করা যায়, সংগ্রাম করা যায়, এটা একটা বিরল দৃষ্টান্ত। 1971 আমাদের আবারও একটা নতুন জায়গায় নিয়ে গেল। একটা 22 পরিবার দ্বারা শাসিত দেশ, জমিদারি বংশ দ্বারা শাসিত, সামরিক জান্তা দিয়ে শাসিত দেশ, যেই দেশে গণতান্ত্রিক চর্চাই ঠিকমতো হতে দেওয়া হয়নি, সেখানে বঙ্গবন্ধুর নেতৃত্বে বলতে গেলে খালি হাতে সংগঠিত হওয়া এবং সেই জায়গা থেকে যুদ্ধ করে স্বাধীন হয়ে যাওয়া একটা ভিন্ন পর্যায়ে। আবার দেখেন স্যার,
যে যেই ভূখণ্ডে 1900 শতকের শুরুর দিকে দুর্ভিক্ষ হলো, জলোচ্ছ্বাস হলো আবার 60-এর দশকে এসে, 1974 সালের দুর্ভিক্ষে মানুষ মারা গেল এবং জনসংখ্যা 1 কোটি থেকে 3.5 কোটি, 3.5 কোটি থেকে 7.5 কোটি। আজকে সেই একই দেশে কিন্তু 17 কোটিরও বেশি মানুষ, কিন্তু দুর্ভিক্ষ কিন্তু হয় না স্যার। তো পুরো ব্যাপারটাই খুব বৈপ্লবিক। সেই জায়গা থেকে আমার মায়েরা বোনেরা যখন ঘর থেকে বেরিয়ে এসে পোশাক শিল্পের এক একটা শিল্প কলকারখানায় অংশগ্রহণ করে, এটাও একটা বিরাট বড় বিপ্লবের সূচনা হয়েছে। অবশ্যই। করোনা ভাইরাসের সময় স্যার আমরা কখনো কখনো মিটিং জুমের মাধ্যমে করছি, পুরো দেশই কিন্তু চলেছে, প্রশাসনিক ব্যাপার বলুন, ব্যবসা, এভরিথিং ওয়াজ টেকেন কেয়ার অফ। চিকিৎসাটাও কিন্তু স্যার অনেক ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশের যে প্ল্যাটফর্ম সেটা ব্যবহার করেই হয়েছে। কেন জানি স্যার, বঙ্গভ্যাক্স বাঙালির নিজের টিকা হবে, নিজের সুরক্ষা দেওয়ার একটা হাতিয়ার তৈরি হবে, এই বিপ্লবটা আমাদের হাত থেকে ফসকে গেল। এখন রোগ তো স্যার একবার আসে এইটা না। যদি আমরা করতে পারতাম তাহলে এই বৈশ্বিক বাজারে আমাদের অবস্থান অনেক অনেক উপরে উপরে চলে চলে যেত। যেত স্যার। সেই সম্মানটা আমরা হারিয়েছি বলবো। জি। কিভাবে হারিয়েছি, কেন হারিয়েছি সেটা সবাই জানে, সেটাকে আমি ব্যাখ্যা দেব না। তবে মাননীয় প্রধানমন্ত্রী এটি উপলব্ধি করেছেন। তাই উপলব্ধি করে উনি বলেছেন, যেহেতু আমাদের হায়ার এডুকেশনে আমাদের গবেষণা, উনি বুঝতে পেরেছেন আমাদের গবেষণা নাই। আমাদের যে কথাটা প্রথমেই বলছিলেন ডক্টর, এখন যে ব্রেন ড্রেন হচ্ছে, জি। আমাদের আমাদের অনেক ভুল আছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যেসব ইনস্টিটিউটগুলো ছিল, গবেষণা প্রতিষ্ঠান, সেগুলোকে আমরা অনার্স পড়ানো শুরু করে দিয়েছি। গবেষণার মান কমে গেছে, আপনারা বলেন র্যাঙ্কিংয়ে কমে গেছে, অনেকগুলো দোষ আমাদের রয়েছে। হ্যাঁ, আমরা যেখানে গবেষকদেরকে আমরা শিক্ষক বানিয়েছি, তারপর হচ্ছে যে গবেষণাগুলো, যে মানের গবেষণা সে সময় হতো, সেগুলো কমে গেছে। আমাদের ভালো ছাত্রগুলো আমাদের আর হয়, তারা কিছু কিছু এখন সরকারি চাকরিটা এখন বেশি লোভনীয় হয়ে গেছে, ক্ষমতা এবং টাকার একটা শক্তি হয়ে গেছে, সম্মানেরটা পরে। শিক্ষকদের মধ্যে এখন সম্মান আছে, টাকা নাই হয়তো, সম্মান আছে, কিন্তু ওদের মর্যাদাটা আস্তে আস্তে বিভিন্নভাবে ম্লান হয়েছে। ম্লান হয়ে যাচ্ছে। আপনি যদি শিক্ষার ব্যবস্থাকে যদি প্রায়োরিটাইজ না করেন এবং শিক্ষকদের মান মর্যাদা বৃদ্ধি না করেন, তাহলে এখানে আর ভালো মানুষ আসবে না। Right. কিছু লোক, ভালো ছাত্ররা যারা ওই একই কথা বললেন, টাকার এবং ক্ষমতার জন্য ওরা ওই সরকারি চাকরি যাবে, আর বাদ বাকিগুলো চলে যাবে দেশের বাইরে। তাহলে শিক্ষকতা কারা আসবে এখন নিজে ভেবে দেখুন। এবং ভবিষ্যতে আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে, অনলি গড নোজ। তো এই জায়গাটাই মাননীয় প্রধানমন্ত্রী উপলব্ধি করেছেন। সে কারণে এবার একনেকে উনি সমস্ত বিশ্ববিদ্যালয়কে বলেছে তাদেরকে গবেষণায়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে টাকা দিয়ে দাও, যাতে ব্রেন ড্রেন কমে যায়। ওটা উপলব্ধি করেছেন। শি ইজ এ সাস এ লেডি। আমরা ওনার মতো একজন মানুষ পেয়ে বাংলাদেশ যে গর্বিত, এইটি মানুষ বুঝতে পারছে না। Right. বঙ্গবন্ধুকে আমরা অকালে হারিয়েছি। ওনার ওনার ব্যাপারে তো- আজকে আমরা আজকের যুগে তো প্রাসঙ্গিকতা ওনার ব্যাপারে অ্যাপ্রিসিয়েশন নাই, নাই। মানে যাই করতেছে একটা দোষ ধরার একটা ব্যাপার রয়ে গেছে। কতটুকু দূরদর্শী ছিল, হ্যাঁ। আর সেই ভাবনার সে তার লালিত কন্যা, জি। তার যে স্বপ্নটা বাস্তবায়ন করছেন এবং তিনি কতটা দূরদর্শী, সেটিকে আমরা এখন উপলব্ধি করতে পারিনি। উনি চলে গেলে হয়তো আমরা বুঝতে পারবো। তাহলে সেই জায়গাটায় আজকে বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিকের সাথে মানে একাডেমিক এবং ইন্ডাস্ট্রি কোরিলেশনটা বৃদ্ধি করবার জন্য উনি উঠে পড়ে লেগেছেন। আমাদের মাননীয় স্যার, ভাইস চ্যান্সেলর এই ব্যাপারে একেবারে বদ্ধপরিকর, এবং সে কারণে আমরা কিন্তু একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান করেছি একটা, এবং সেটি এই 1 জুলাই জি। বলা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর একটা মানে সম্মতি নিয়ে ওনাকে দিয়ে এটা উদ্বোধন করা হবে। আচ্ছা। তাহলে সেটি যদি করা যেতে পারে, তাহলে আমাদের সামনে আগামী 2046 সালের মধ্যে আমাদের একাডেমিক প্ল্যানের সাথে সাথে বৃদ্ধির সাথে সাথে আমাদের আন্ডার গ্রাজুয়েটে উনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এত বিশ্ববিদ্যালয় বানিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা আমাদের বাড়াতে হবে কেন, সেটা কমিয়ে আনতে হবে। আন্ডার গ্রাজুয়েটে মাস্টার্সের সংখ্যা বৃদ্ধি হবে, গবেষণায় বৃদ্ধি হবে, পিএইচডি সংখ্যা বৃদ্ধি পাবে। জি। এইটা করতে পারলে আমাদের পারবেন স্যার? অবশ্যই পারা যাবে, এবং সেইভাবেই উনি নির্দেশনা দিয়েছেন আমাদেরকে, এবং সেটা করতে পারলে আমাদের হৃত গৌরব। তো স্যার, শিক্ষা আমি কি ফিরে আপনাকে আসবে। একটা বৈপ্লবিক একটা প্রস্তাবনা দিতে পারি?
অবশ্যই। আমি তো মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মাকসুদ কামাল এবং আপনারা সকলে মিলে এই প্রস্তাবনাটা নিয়ে গেলে এটা তো হয়ে যাবে। সেটা হচ্ছে দেখেন, বিশেষ করে এই সামাজিক যোগাযোগের মাধ্যম যখন থেকে তার ব্যাপ্তি বেড়ে গেল, তখন রাজনীতি করেন অথবা রাজনীতি করতে চান, নেতা বা নেতা হতে চান, মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চান, সেই জায়গা থেকে চাল ডাল শাড়ি লুঙ্গি সবকিছুই দেওয়া হয়, ক্যামেরায় ধারণ করা হয় এবং সেটা ফেসবুক ইউটিউবে ছড়িয়ে দেওয়া হয়। এটা এক ধরনের সাদকা তো বটেই, এটা মানুষের জন্য প্রয়োজন। কিন্তু এই যে সুরক্ষা নিয়ে যে কথাটা হচ্ছে, যার জন্য গবেষণা বড্ড বেশি প্রয়োজন, কোনো একটা গবেষণার ক্ষেত্রকে যদি প্রসারিত করা যায়, তার মধ্য দিয়ে কোটি মানুষ যখন উপকৃত হয়, সেটাও কিন্তু এক ধরনের সাদকা। আমার আমার বৈপ্লবিক প্রস্তাবনাটা হচ্ছে, বাংলাদেশের যে কয়টি বাণিজ্যিক ব্যাংক আছে তাদের সকলকে সিএসআর করা লাগে। যদি বাংলাদেশ ব্যাংক থেকে সিএসআর এর ক্ষেত্রে বলে দেওয়া হয় যে প্রতি বছর তোমরা সিএসআর যাই করবা তার একটা উল্লেখযোগ্য অংশ বাংলাদেশের কোনো প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে স্থাপিত গবেষণার সাথে সম্পর্কিত সংস্থায় দিতে হবে। কারণ বিজ্ঞান চর্চা, জ্ঞান চর্চা, গবেষণার মধ্য দিয়েই সত্যিকার অর্থে একটা দেশের উৎপাদন সম্ভাবনার যে সীমারেখা, যার ইংরেজিতে আমরা বলি প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, সেটাকে পারহ্যাপস উই ক্যান শিফট ইট টু দ্য রাইট অ্যান্ড উই ক্যান এলিভিয়েট আওয়ারসেলফস টু এ ডিফারেন্ট স্টেজ। এমন কিছু করা যায় কিনা। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তাবনা যদি যায়, সাদরেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমি বিশ্বাস করি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে এই নির্দেশনা দিবেন যে বাংলাদেশের পাবলিক লিস্টেড যে কোম্পানিগুলো আছে এবং ব্যাংকগুলো যারা আছে তাদের সিএসআর এর জায়গায় ম্যান্ডেটরি ভাবে গবেষণার জন্য একটা কন্ট্রিবিউশন থাকতে হবে। এটা অবশ্য ঠিকই বলেছেন। আরেকটি সব থেকে বড় ব্যাপার, আমাদের ইন্ডাস্ট্রিকে আমাদের কাছে আসতে হবে। জি, এবং আমরা আপনি যে কথা বললাম একাডেমিক ডেভেলপমেন্টের প্ল্যান হিসাবে আমরা কিন্তু ইন্ডাস্ট্রিকে ডাকবো যে তোমার কি দরকার আর আমি কি করতে পারি, এক্স্যাক্টলি এই রিলেশনশিপটা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবো। এটাই আমেরিকায় আছে, এটা আমরা করব। তবে আমাদের সমস্যা হয়েছে কি, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের ইন্ডাস্ট্রিগুলো সবসময় তৈরি করা রসগোল্লাটা খেতে চান, হ্যাঁ, ওনারা তৈরি করে খেতে চান না। এই জায়গাটায় এই মানসিকতাটাকে পরিবর্তন করতে হবে। R&D-তে তাহলেই আর এতগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানির কথা বলি আমি, একটা দুটো ছাড়া আর কোনো যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি R&D বলে কিছু নেই, কিচ্ছু নাই। বেসিক্যালি R&D বলে যেটাকে, সেটা কিছুই নাই। অথচ আমি একটু যোগ করি, অথচ মানে ফার্স্ট ওয়ার্ল্ডের প্রতিটা ফার্মার এই যে 2000 মানে গত বছরের ডাটা অনুযায়ী তারা 18.9% ইনকাম R&D-তে দিচ্ছে, তাই নাকি? যার পরিমাণ ফর এক্সাম্পল রোশের ক্ষেত্রে এই টাকাটা $15 বিলিয়ন $15 বিলিয়ন ইয়ারলি বাজেট, ইয়ারলি বাজেট। একটা কোম্পানির কথা বললাম। মাই গড। তো অন্য কোম্পানিগুলো সেরকম। মানে ইউ নো হাউ মাচ ডাজ ফাইজার ইনভেস্ট ইন R&D? ইয়েস 18 বিলিয়ন 18 বিলিয়ন ইয়েস তবে আপনাকে বলে পার রাখি, ইয়ার লাস্ট ইয়ার। আমাদের ক্যান উই নেম এ ইন্ডিয়ান কোম্পানি? ইন্ডিয়ান কোম্পানির ক্ষেত্রে সিপলা অনেক, আমি এক্সাক্ট ফিগারটা এখন মনে নেই, আনুমানিক একটা ইটস ইন মিলিয়ন্স, হান্ড্রেডস অফ মিলিয়ন্স, তাই না? সিপলা, ইয়েস। ওকে। তবে আপনাকে একটা ভালো খবর বলে রাখি, এবারই হয়তো প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ভিত্তিক যে অনুষদগুলো আছে সেই অনুষদগুলোর ইনফ্রাস্ট্রাকচার এবং ইকুইপমেন্টাল সাপোর্টে এই যে মেশিনারিজ কিনবার জন্যে প্রায় 1400 কোটি টাকার একটি প্রজেক্ট জমা পড়েছে এবং সেটি একনেকে অনুমোদিত হয়েছে। স্যার এই হেডলাইন দেখলাম না কেন স্যার? এটা তো আর আপনি হেডলাইন আসে না সাধারণ। আমরা তো এটাই আমাদের এই অনুষ্ঠানের তো এটাই এই উদ্দেশ্য জন্য যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এটা ধন্যবাদ জানাই। এত ইতিবাচক জিনিস যেটা আপনি বললেন আমরা এখন জানতে পারলাম, অথচ একনেকে চলে গেল, পুরো দেশবাসী জানতে পারলো না। আমি এই প্রসঙ্গে একটু একটু বড় পদক্ষেপ স্যার, আমি একটু অন্যদিকে একটু প্রসঙ্গটা নিই। প্লিজ। এটা কিন্তু আসে না ওভাবে, ওই একসঙ্গে কত জন 20,000 কোটি না কত হাজার কোটি টাকা হোক না স্যার, ওর ভিতরে জায়গাটা নিয়ে আসতে তো হবে। এটা অনেক অনেক বড় ব্যাপার, এত বড় একটা বাজেট R&D-র দিকে যাচ্ছে ইন্ডাস্ট্রি একাডেমিতে। তো আমার এই প্রসঙ্গে একটু কথা আছে। সো বিদেশের একটা জিনিস আছে এস্টাবলিশ, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিগুলিও গ্র্যান্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে, R&D গ্র্যান্টের জন্য। সেটাই। কিন্তু বাংলাদেশে এই জিনিসটা নাই। আমাদের যখন আমরা কোভিডের ক্লিনিক্যাল ট্রায়ালের ফান্ডের জন্য দৌড়াদৌড়ি করছিলাম, আমরা এখানে একজন সেরকম যে স্বাস্থ্য খাতের একটা বিশেষ ফান্ডের যিনি মূল কর্তা ছিলেন,
আমি নিজে ওনার সাথে দেখা করেছি। উনি বলেন যে আমার কাছে তো 100 কোটি টাকা আছে, আমরা কাউকে দিচ্ছি না। আমি বললাম যে এর থেকে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট পাচ্ছি না। আমি নিজে বললাম যে এর থেকে গুরুত্বপূর্ণ প্রজেক্ট আর কি আছে, আমাদের একটা ভ্যাকসিন যেটা হিউম্যান ট্রায়ালের জন্য অনুমোদন পেয়েছে, বাংলাদেশের একমাত্র ভ্যাকসিন, তো সেটাও হলো না। এটাও যদি গুরুত্বপূর্ণ না হয়, হিউম্যান ট্রায়াল করলেন না কেন? সেটা সেটা কাহিনী অনেক আছে, অনেক সেটা কাহিনী বলাটা আছে, অনেক ঠিক হবে না। অনেক কাহিনী আছে, রাইট। এখানে অনেক গেট কিপার আছেন, তো সেটা আমরা আলোচনা না করি, এটাকে বুঝুন। তো এই গেট কিপার তবে ওই যে কথাটা, যে কথাটা ডক্টর কাকুন বললেন যে উনি টাকা নিয়ে বসে আছেন, উনি প্রজেক্ট কি কোথায় টাকা দেবেন খুঁজে সেটি উনি পাচ্ছেন খুঁজে না। পাচ্ছেন, সেটি মানে তার ওই আইকিউটা নাই নাই। সব ক্ষেত্রে। বাংলাদেশের নিজস্ব একটা ভ্যাকসিন Exactly. দরকার করোনা মোকাবেলা করার জন্য, চোখের সামনে প্রকল্প, কিন্তু উনি আমাদের যারা বিভিন্ন বিতর্কিত ক্ষেত্রে কথা না যারা বলে stakeholder আমরাই বলি। রয়েছেন, আমরা তাদের এই চিন্তা ভাবনার মধ্যে বা কোনটা হলে কোনটা হবে সেটি ভাববার মতো মানে ক্যাপাবিলিটি নাই বলে আমার ধারণা। তো এটা হচ্ছে পেইনফুল, এটা তো কিন্তু স্যার মানে কি বলে যে আপনার WHO দ্বারা অনুমোদিত যেই টিকাগুলো সারা বিশ্বব্যাপী ব্যবহৃত হলো, ভারতে তো তা মানে ইন্ডিয়ায় সেগুলো যেমন ব্যবহৃত হলো, পাশাপাশি কিন্তু এই ভারত ভারত বায়োটেকের ভারত বায়োটেকের যেটা সেটাও কিন্তু ব্যবহৃত হয়েছে, হ্যাঁ হ্যাঁ এবং সেখানে এফিকেসি আমার ধারণা ভালো ছিল। ভালো ছিল, ইট ওয়াজ গুড এনাফ, রাইট? তো ওইটা দেখে হলেও তো আমাদের নিজস্ব একটা মজার জিনিস হচ্ছে ভারত বায়োটেক কিন্তু আমাদের পরে শুরু করেছে, হুম। তারপরও তারা আগে চলে আসছেন, কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা কি কারণে আটকে গেল, তো আমরা সবকিছু স্যাটিসফাই করার পরেও এটা বোধগম্যতার বাইরে আমাদের, আমরা শুধু কল্পনা করতে পারি কি এটা হয়েছে। হচ্ছে উদ্যোক্তার একটি সমস্যা ছিল, আর আমাদের বয়সের দিক থেকে আমাদের সায়েন্টিস্টরা হয়তো বয়সে কম ছিল, তাদের এইটাই বলবো, এছাড়া আর আমার কোনো ভাষা নেই। কারণ তাদের বয়সটা যারা ঠিক বলছেন, ঠিক বলছেন। নির্ধারণ করবে তারা এটা মেনে নিতে পারছিল না। তারা যে কোন মাত্রার গবেষক হ্যাঁ সেইটি বোঝার ক্ষমতা তাদের নেই। তাদের নাই। যারা আমরা এই ধারে চলাফেরা করি আমরা বুঝি, আমরা টিপ দিলে বুঝতে পারি যে কে এর মান কি। তো সেটা হয়নি বলেই আমার নিজস্ব ধারণা যে ওনাদের বয়সটাই একটু ভুল হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। এটাই আমাদের লাস্টলি, এটাই ছাড়া আমার আর কিছু তো তো একটু বলি, সে ভ্যাকসিনের আমাদের টেকনোলজিটা কিন্তু কোনো কপি টেকনোলজি ছিল না, এটা অরিজিনাল টেকনোলজি ছিল। আমরা সেই জন্য এটা ইউএস এর কি বলা যায় পেটেন্ট সাবমিট করেছি, পেটেন্টটা পজিটিভ রিভিউতে আসছে। তো সেখানে এখন একটা স্টেপ বাকি আছে, যদি আমরা সেটা প্রসিড করি তাহলে বাংলাদেশ প্রথমবারের মতো এই যে একটা ভ্যাকসিনের পেটেন্ট পেতে যাচ্ছে। আমি দুটো ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করবো। ওকে প্লিজ। প্যাটেন্ট পেতে যাচ্ছেন বলি দুটো ব্যক্তিগত প্রশ্ন। একটা হচ্ছে যে বঙ্গভ্যাক্স বাংলাদেশের ভ্যাকসিনের যেহেতু অনুমোদন পেলেন না বা কাজটা এগোতে পারলেন না, কষ্ট পেয়েছেন? অবশ্যই অবশ্যই কষ্ট পেয়েছি। সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমার মেয়ে এখন বিগিনিং অফ দ্য টিনেজ, শি অবজার্ভড আওয়ার অ্যাগোনি, আওয়ার পেইন, নট অনলি, আই এম নট সেইং অ্যাবাউট মাইসেলফ, দ্য হোল টিম। আপাতত মানে ভাবিও তো হ্যাঁ সবাই আমরা বিজ্ঞানী, বলছি যে আমাদের ডক্টর পুরো নাজনীন, পুরো টিম, সমস্ত ছেলেরা সব সব চলে সায়েন্টিস্টের গেছে, কথা বলছি, সবাই চলে গেছে, হ্যাঁ সব সব সায়েন্টিস্টের আমেরিকায় কথা বলছি। পিএইচডি করতে চলে গেছে। এই এক্সপিরিয়েন্স কাজে লাগি। তো মজার জিনিস হচ্ছে কি, তো তার বক্তব্য হচ্ছে আমি বড় হয়ে এর উপর একটা মুভি তৈরি করব। এবং ওই লাইনটা আরেকবার শুনতে চাই, আপনার বঙ্গভ্যাক্সের গবেষণার কাজে লাগিয়ে তরুণ যারা বিজ্ঞানী আপনার সাথে ছিলেন এক্স্যাক্টলি এই এক্সপিরিয়েন্স তারা কাজে সকলে লাগিয়ে এই তারা দেশ ছেড়ে আমেরিকাতে চলে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন USA তে চলে যুক্তরাষ্ট্রে চলে গেছে গেছে। কানাডা এবং এই এক্সপিরিয়েন্স নিয়ে এই বাংলাদেশের গবেষণা বাংলাদেশে এই গবেষণা টিমের লোকজন। এবং আপনার এই population টিনেজার নিয়ে। মেয়ে বলছে এই যে অ্যাগনি, এই যে ব্যথা, এই যে কষ্ট, এই পরিশ্রম, এটা নিয়ে সে বড় হয়ে একটা মুভি তৈরি করবে হলিউড থেকে। বাংলাদেশ থেকে সেও ফিল করতেছে যে বাংলাদেশ থেকে এটা করা যাবে না, এখানে আবার নতুন নতুন গেট কিপারের উদ্ভব হবে। তো একটু একটু আরেকটু জি, বলি, জি। তো আমাদের কোভিড চলে গেছে, কিন্তু এই যে ভ্যাকসিনের যে নলেজ, ভ্যাকসিনের যে প্রাইড, এটা কিন্তু বাংলাদেশের জন্য অবশ্যই দরকার। আবারও আসবে সেরকম কোনো চ্যালেঞ্জ। কিন্তু স্যার করোনা ভাইরাসের বঙ্গভ্যাক্সের যে প্রক্রিয়া যে জায়গায় থেমে গেলেন, বাকিটা কোনোভাবে স্যার সম্মিলিতভাবে আমরা শেষ করতে পারি না আমাদের জাতীয় প্রয়োজনে?
আমাদের যে এক্সপার্টাইজ আছে, আমাদের যে ইয়াং জেনারেশন আছে, তাদেরকে সমন্বিত করে আমরা শুধু আমাদের বিভিন্ন এভিনিউ আছে কাজ করবার। আছে, বাট আমরা সেই জায়গাও তো সরকার বিভিন্ন যন্ত্র জায়গাগুলো আছে, তারা তো সেই সুযোগটা তৈরি করছে না। আমি স্পেসিফিক্যালি সেই বলবো জায়গাটা- যে তারা এখানে আমি খুব কঠিন একটা কথা বলতে চাচ্ছি, তারা জাতীয় স্বার্থের তুলনায় ব্যক্তি স্বার্থের দিকে বেশি বেশি প্রাধান্য দিচ্ছে। যার জন্য টিকা শিল্পটা নট অনলি টিকা শিল্প, আমি বলবো যে এই যে টিকাটা তো আটকেই গেল, তারা জাতীয় প্রয়োজনের থেকে, জাতীয় স্বার্থ বা সম্মানের থেকে নিজেদের ব্যক্তিগত স্বার্থের দিকে বেশি নজর দিয়েছেন। আমরা খুবই দুঃখজনক। আপনি যে আলোচনাটা শুরু করেছেন, এটা আজকে আপনার 1 ঘন্টায় শেষ হবে, তাই তো? জি স্যার। এটা শেষ না, হবে না, শেষ হওয়ার না, আমি জানি স্যার। আমরা আবার বসবো। অনেক বিষয়গুলো রয়েছে, অনেকগুলো জায়গাগুলো রয়েছে। সেই জায়গাগুলো যদি আমরা সৎ না হই, সেই জায়গাগুলোতে এটা সামনে আগাবে না। স্যার, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ জায়গায়। আমি সম্ভাবনার জায়গাটা শুনেছি, আমাদের দর্শকরাও শুনেছেন, আবার আমাদের প্রতিবন্ধকতার যে জায়গা সেগুলো আপনারা শেয়ার করলেন। অবশ্যই আমরা ইতিবাচক মানুষ, আমরা বিশ্বাস করি আমরা সামনের দিকে এগিয়ে যাব। তবে অনুষ্ঠানের সব শেষে আমরা সবসময় একটা সমাধান যাত্রার দিকে এগোতে চাই, একটা সমাধান খুঁজে বের করতে চাই। তো আমি একটা প্রেক্ষিত আপনাদের সাথে একটু ভাগাভাগি করতে চাই। প্রেক্ষিতটা হচ্ছে এমন যে বাংলাদেশ পৃথিবীর 2য় বৃহত্তম পোশাক শিল্পের রপ্তানিকারক দেশ, অথচ সারা বিশ্বের পোশাক শিল্পের মাত্র 7% আমরা রপ্তানি করি। অর্থাৎ 7% রপ্তানি করে আমরা 2য় বৃহত্তম। এর ভিতরে একটু অ্যাড করে দিয়েছে ডেনিমে 1 নম্বর, সেটা অনেক বড় কন্ট্রিবিউটর। না, ডেফিনেটলি, বাট বাকি 93 ভাগ কিন্তু এখনো রয়ে গেছে। এক্স্যাক্টলি। অর্থাৎ আপনি 3 জনের ক্লাসে 3য় হয়ে আপনি বলছেন আপনি 3rd হয়েছেন, ব্যাপারটা অনেকটা ওরকম হয়ে যাচ্ছে। তার মানে পোশাক শিল্পে আমাদের এগিয়ে যাওয়ার আরো অনেক বড় সুযোগ আছে। সেটা আমি আশা করি আমরা ভবিষ্যতে কাজে লাগাবো, কিন্তু এখনো সেটা তৈরি হয় নাই। ওষুধ শিল্পের আরেকটি, এই পোশাক শিল্পের আরেকটি জায়গা গ্যাপ আমাদের, জি, সেটা হচ্ছে মিড লেভেল ম্যানেজার। এক্স্যাক্টলি স্যার। মিড লেভেল ম্যানেজারের জন্য আমরা নির্ভর করছি শ্রীলঙ্কা, ইন্ডিয়ার সাথে। জি জি। ভাই, আমার কি লোকবলের অভাব আছে? একদমই ট্রেনিং নাই। দিতে পারতাম না? একদমই নাই। এবং স্যার আরেকটা এই ব্যাপার- জায়গাগুলোতে ইউনিভার্সিটিকে, একাডেমিয়াকে আপনাকে ইনভলভ করাতে হবে। জি তাহলে ফার্মেন্ট সরকারকে আগাতে এগিয়ে আসতে হবে। স্যার। আমরা এই জায়গা শুধু ইন্ডাস্ট্রিও যেমন বলতে হবে, সরকারকে বলতে হবে যে সরকার তো অবশ্যই। পার্ট বেনিফিশিয়ারি সরকার পাবে। মানে- এই জায়গাগুলোতে আমাদের ভীষণ ভীষণ সমন্বয়ের অভাব রয়েছে। যেহেতু স্যার আমরা ওষুধ শিল্পে, স্যার আমি ওই জায়গায় যাই স্যার। হ্যাঁ, ঔষধ শিল্পেও কিন্তু অনেকটা এই ধরনের একটা প্রবণতা আছে। এই প্রশ্নটা আপনাদের দুজনের জন্য, প্রশ্ন শেষ করে নিই। সেটা হচ্ছে যে, তো পোশাক শিল্পে তো আমাদের এগোনোর জায়গা আছে, আমাদের নিজের ব্র্যান্ডিং এর জায়গা আছে, মার্কেট তৈরি করার জায়গা আছে। পাট এবং পোশাকের দুইয়ের সমন্বয়ে জুটন বানিয়ে সেটা আরো ব্যাপ্তি করা সম্ভব, সব ঠিক আছে। আবার স্যার দেখেন, আমাদের মানব সম্পদের রপ্তানির যে জায়গা, যেটাকে আমরা বলি হিউম্যান রিসোর্স এক্সপোর্ট বা ম্যান পাওয়ারের আদমের ব্যবসা, সেই জায়গা থেকে প্রতি বছর প্রায় $40 বিলিয়ন আমরা পাই। এই শ্রমজীবী বাঙালিরা যারা ভালোবেসে বাংলাদেশ থেকে বাইরে থেকে টাকা পাঠান, প্রবাসী, তাদের সমর্থনটা না থাকলে আমাদের জন্য কিন্তু অর্থনৈতিকভাবে চলা কঠিন ছিল স্যার। আমি এই জায়গাটা আসলাম এই কারণে যে পোশাক শিল্পের আয় অর্থাৎ প্রায় $53 বিলিয়ন, আর ওইদিকে আমাদের জনশক্তি রপ্তানির আয় প্রায় 40, অর্থাৎ $93 বিলিয়ন। এবং যদিও আইটি সেক্টরে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে অনেক $বিলিয়ন আয় আসবে, কিন্তু সেই জায়গাটা এখনো তৈরি হয়নি। আমরা মাত্র $600 মিলিয়ন আছি, অর্থাৎ $1.5 বিলিয়নের একটু উপরে। তো ধরেন স্যার সবকিছু মিলিয়ে রপ্তানি মারফত আমরা $95 বিলিয়ন করছি, কিন্তু আমাদের বাণিজ্য ঘাটতি রয়ে গেছে আরো $25 বিলিয়ন। আপনাদের দুজনের কাছে প্রশ্ন, অনুষ্ঠানে আমরা শেষে, আগামী 5 বছরের মধ্যে যদি বাংলাদেশের বায়োফার্মা এবং ফার্মাসিউটিক্যাল ওষুধ শিল্পের মাধ্যমে এই $25 বিলিয়ন গ্যাপ আমাদের পূরণ করতে হয়, তাহলে আপনাদের দুজনের পৃথক পৃথক জায়গা থেকে বাংলাদেশ সরকার, শিল্প, একাডেমিয়া আমাদের কি করা প্রয়োজন, আমরা এটা শুনবো। এই কথাগুলো শোনার মধ্যে দিয়ে আজকে আমরা বিদায় নিই। আগে কি বলবেন? আপনি বলেন স্যার। স্যার, আপনি আচ্ছা, বলুন। আমি finish করি। প্রথমত যে কথাটা বলছে যে এটা 5 বছরে এটা করা সম্ভব, কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতেই 5 বছর সময় লেগে যাবে। ওকে, তবে করতে যদি উদ্যোগ যদি না হয়, একেবারে করে তারপর কি করবো তা তো না। স্যার কত বছরে করা সম্ভব?
তবে আমাদের একটা প্ল্যান রয়েছে, আমরা দিয়েছি যে 2046 2046 ওকে এটা আমাদের টার্গেট হয়েছে ডেভেলপমেন্ট। এই সময় আমরা একটা ট্রান্সফরমেশনাল বিশ্ববিদ্যালয় নিতে চাই। 12 বছর ট্রান্সলেশন, সেখানে গিয়ে আমাদের একটা ড্রিম, সেখানে গিয়ে আমরা কি 25 প্রতিফলিত বিলিয়ন হবে। ডলার এক্সপোর্ট করতে পারবো স্যার? না, এই জায়গাটায় যে গ্যাপটি রয়েছে এত বড়, আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা অনেক দেশে, কিন্তু প্রায় 60টারও দেশ, 160টার মতো দেশে তারা রপ্তানি করছে, কিন্তু বিলিয়ন ডলার পৌঁছাতে পারেনি। হ্যাঁ এটাই তো বলছি। হ্যাঁ তারাও বিলিয়ন ডলার, আইটি সেক্টর যেমন 600, এরাও 800। এক্স্যাক্টলি। সুতরাং এখান থেকে এই ওষুধে যে এটাই 25 বিলিয়ন ডলার হয়েছে, যে কল্পনার অতীত। মানে স্যার এটা বলছি এই কারণে কি জনসংখ্যা তো আর কমবে না স্যার জনসংখ্যা কমবে না। ইনশাআল্লাহ, কিন্তু- এবং অসুখ বিসুখও তো কমবে না স্যার কিন্তু হ্যাঁ, ইনশাআল্লাহ। একটা জায়গায় করা হলে সম্ভব, যদি আমরা বায়োটেকে আমরা মনোনিবেশ করি। ওকে বায়োটেক প্রোডাক্ট এখানে সিনথেসাইজ করে সেটিকে এক্সপোর্ট করতে পারি এবং র মেটেরিয়ালস এক্সপোর্ট করতে পারি, তাহলে এই গ্যাপ, কেন এই প্রোডাক্টের দাম অনেক বেশি, ওকে একটা ট্যাবলেটের দাম অনেক কম, কিন্তু একটা বায়োটেকের একটা প্রোডাক্টের, সে ইনজেকশন হোক বা অন্য কোনো ফর্মে হোক, তার দাম অনেক বেশি। সুতরাং এই জায়গায় যদি আমরা সকলে মিলে, ইন্ডাস্ট্রি, একাডেমি, সকলে মিলে গবেষণায় ইনভেস্ট করে যদি প্রোডাক্টিভ ওয়েতে যদি এপিআই তৈরি করে, ফিনিশ প্রোডাক্ট তৈরি করে এক্সপোর্ট করতে পারি, তাহলে 25 বিলিয়ন না হলেও পরে অর্ধেকের কাছাকাছি চলে যাবে। তাহলে স্যার আমরা এভাবে বলতে পারি যে চতুর্থ শিল্প বিপ্লবে শুধু আইটি নয়, আইটির সাথে বায়োটেক, বায়োটেক, ফার্মাসিউটিক্যাল বায়োটেক। ফার্মাসিউটিক্যাল বায়োটেক। এবার ধন্যবাদ। আমি আমার বক্তব্য বলি। স্যার যে কথাটা বললেন ইন্ডাস্ট্রির কথা, ইন্ডাস্ট্রিতে স্যার কমার্শিয়াল ম্যানুফ্যাকচারিং করে প্রোডাক্টের কথা বললেন। আমি কিন্তু আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ইনোভেশন। বায়োফার্মার সবচেয়ে বড় যে ইনকামটি আসতে পারে ভুলে গেছি, সেটা হচ্ছে ইনোভেশন থেকে। আমি আপনাকে একটা Innovation এক্সাম্পল, ছাড়া এই কিছু যে 5 বছর ইনোভেশন ট্র্যাকে কারো যদি প্ল্যাটফর্ম থেকে থাকে, ইটস এ কোয়াইট গুড টাইম। আমি একটা এক্সাম্পল দিব। হাইবায়ো নামে একটা কোম্পানি আছে ইউএসএর, তারা তাদের একটা টেকনোলজিকে প্রোডাক্টে কনভার্ট করেছে, সেটা এখন ফেজ 2 ট্রায়াল কমপ্লিট করেছে। এই ফেজ 2 ট্রায়ালে তারা দেখিয়েছে যে তাদের এই ম্যাপটা গ্রাফট রিজেকশন, পার্টিকুলার কিডনি ট্রান্সপ্ল্যান্টেশনে গ্রাফট রিজেকশনকে প্রতিহত করে। এটা হচ্ছে সিমটম। তো মজার জিনিস হচ্ছে এটা ফেজ 2-তে আসে। এই ফেজ 2-তে আসতে তাদের কোম্পানিটা তারা 21 সালে এস্টাবলিশ করেছে টেকনোলজিটা। তো সেখান থেকে টেকনোলজির উপর বেস করে 21 সালে তারা এই বায়োটেকটা করেছে। আজকে 24 সালে এসে জুন মাসে তাদের কোম্পানিটা বিক্রি হচ্ছে $2 বিলিয়ন। বলেন কি? $2 বিলিয়ন। তাহলে এটা কিনছে কে? বায়োজেন আইটেক, একজন জায়ান্ট। তো দ্যাটস দ্য ফ্যান্টাস্টিক বিউটি। এই যে আমি যে কথাটা বললাম, বাংলাদেশের সকল ইন্ডাস্ট্রি এক করে হলেও কোনো ফিনিশ প্রোডাক্ট এক্সপোর্ট করে এর ধারে কাছে কোনোদিন যেতে পারবে না, কারণ টেকনোলজির সমস্যা, রেগুলেশনের সমস্যা, কম্পিটিশনের সমস্যা। ইনোভেশন হচ্ছে মনোপলিস্টিক। ইনোভেশনটা যেতে পারে, তাহলে ওটা 25 বিলিয়ন। এক্স্যাক্টলি। সুতরাং ফর এক্সাম্পল, আমি আপনার সাথে অনুষ্ঠানের শুরুতে অনানুষ্ঠানিকভাবে আলাপ করছিলাম, সেখানে আমরা বললাম যে ওকে আমার হাতে এইচআইভির একটা প্রোডাক্ট আছে, এক্স্যাক্টলি এইচআইভির একটা প্রোডাক্ট। কিন্তু এখন দর্শক শ্রোতাদের উপস্থিতিতেই সেটা বলছি, আমি সেই জিনিসটা রিপিট করি, নো, আই এম নট গানা ডিক্লেয়ার ফ্রম দিস কান্ট্রি। কারণ ঘটপড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। অত ভয় পেয়ে গেলেন? অবশ্যই আমাদের লাইফ হেল হয়ে গেছে এখানে এই ভ্যাকসিনের জন্য। বাইরে সুতরাং আমরা আমরা যে গ্র্যান্টের কথা বলছি, ইন্ডাস্ট্রি এটা কি এইচআইভির ওষুধ? আপনি ঔষধ, একটা ইঞ্জিনিয়ার্ড ম্যাপ। তো এখানে একটু বলি, তাহলে খেয়াল করে দেখেন, ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন বা এই যে স্টেপগুলি, যারা গেট কিপার আছেন, তারা যদি এখানে অনৈতিক হস্তক্ষেপ না করেন, অনৈতিকভাবে বন্ধ না করেন, বাংলাদেশের যে মেধা আছে, যে প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে এরকম 10টা পেটেন্ট বের করে ওই মাইলস্টোনে পৌঁছানো কোনো ব্যাপার না। আমরা করে দেখিয়েছি, আমরা করছি, সুতরাং আমরা জানি। স্যার নিজে ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন করছেন, ওনার স্টুডেন্টরা আছেন, উনিও জানেন। সমস্যা হচ্ছে যারা গেট কিপার তারা, এবং যারা নীতি নির্ধারক আছেন, যা তাদের কাছে এই মেসেজ পৌঁছাতে হবে যে এই ফিল্ডটাকে প্রমোট করতে হবে। তাহলে 5 বছরে 25 বিলিয়ন কেন, 50 বিলিয়নও সম্ভব। ধন্যবাদ। আপনাদের দুজনকে আজকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ এই 1 ঘন্টার অনুষ্ঠানে যা বেরিয়ে এলো,
এই জায়গায় আমার সার্থকতা। উই আর নট, ওই যে আপনার সিঙ্গাপুরের লিকনে বলেছিলাম যে আই এম নট হিয়ার টু বিকাম পপুলার, আই এম হিয়ার অ্যাজ ইউর লিডার, আই এম হিয়ার টু বিল্ড ইউর লাইফ। সো কল রাশেক এমন একটা পডকাস্ট, এখানে উই আর নট লুকিং ফর পপুলারিটি, উই আর লুকিং ফর দ্য ট্রুথ, so that people can ponder, they can explore, they can listen, and they can find the true path by which true emancipation can be attained. এবং আজকে আমার মনে হলো যে ডক্টর শীতেশ স্যার আপনার আলাপ আলোচনায় এবং ডক্টর কাকন নাগ, আপনি একজন এমিনেন্ট সায়েন্টিস্ট, আপনাদের দুজনের আলাপ আলোচনায় এমন কিছু জিনিস বেরিয়ে এসেছে যেটা আসলে আমাদের দেশের মানুষ জানতেন না, আজকে জানলেন। তো আমি সবশেষে শুধু একটা কথাই বলতে চাই, পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্রের নাম হৃদয়, এর উপরে অন্য কোনো অস্ত্র নাই। দাসত্ব থেকে মুক্তি পেতে হলেও হৃদয়কে প্রয়োজন, দেশ স্বাধীন করতে হলেও হৃদয়কে প্রয়োজন, আবার মহামারী কালমারি যে কাউকে পরাস্ত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য হৃদয়কেই প্রয়োজন। আবার প্রেমের কাব্য লিখতে গেলেও হৃদয়টাকেই প্রয়োজন। সেই জায়গা থেকে বলতে চাই, আমি মনে করি একটা বাড়ি, ইফ ইট ইজ এ সিঙ্গেল রুম কনসেপ্ট, মানে এক ঘরের বাড়ি যদি হয়, সেখানেও কিন্তু বসবাস করা যায়, সেটাও আমাদের ঝড় থেকে রক্ষা করে, সেটাও আমাদের শান্তিতে নিরাপত্তার সাথে ঘুমিয়ে থাকার সুযোগ করে দেয়। কিন্তু তারপরেও কিন্তু একটা বাড়ির মাঝে মানুষ মাল্টিপল রুমের কনসেপ্টের বাড়ি করতে চায়। অর্থাৎ ইউ উইল হ্যাভ এ লিভিং রুম, আপনার একটা বসার ঘর থাকবে, ইউ উইল হ্যাভ মাল্টিপল বেডরুম, এক জায়গায় স্বামী স্ত্রী থাকবেন, আরেক জায়গায় তার সন্তানরা থাকবে, ইউ উইল হ্যাভ এ কিচেন, যেখানে আপনি আলাদা রান্না বান্না করতে পারবেন, আরো আধুনিকভাবে চিন্তা করলে ইউ উইল হ্যাভ এ সার্ভেন্টস কোয়ার্টার, যেখানে আপনার গৃহকর্মী যিনি আপনাকে সাহায্য করেন তিনি থাকতে পারবেন। তার মানে হচ্ছে যে বেয়ার মিনিমাম দিয়েও জীবনে চলা যায়, কিন্তু জীবনটাকে রঙিন করার জন্য, আরো সমৃদ্ধ করার জন্য, সুন্দর সুস্থ করার জন্য আমরা অনেক কিছুই প্রয়োজনের থেকেও বেশি করি, এবং কালের পরিক্রমণে প্রয়োজনের থেকে বেশিটাই কিন্তু প্রয়োজনে রূপান্তরিত হয়। অর্থাৎ এই যে আমাদের আধুনিক জীবন, আমরা কালকে চাইলে একেবারে অন্ধকারে চলে যেতে পারবো না, উইল নিড মোরলেস এভরিথিং, সব অ্যামিনিটিস লাগবে। সেই জায়গা থেকে মনে হয় করোনা ভাইরাসের করাল থাবা হয়তো আমাদের সামনে এখন আর নাই, কিন্তু এখনো করোনা ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছে, এখনো করোনা কেসেস, কোভিড কেসেস আর দেয়ার। বাংলাদেশের বিজ্ঞান মনস্ক মানুষ, বিজ্ঞান চর্চা যারা করতে চান, সামনের দিকে এগিয়ে যেতে চান, তাদের স্পৃহার ভুবনটাকে জ্বালিয়ে রাখার জন্য, প্রজ্বলিত রাখার জন্য আমি মনে করি যে বঙ্গভ্যাক্স ঠিক যেই জায়গাটায় থেমে গেছে সেই জায়গা থেকে শুরু করে এটাকে সম্পূর্ণ করা দরকার, সো দ্যাট একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট, একটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট তৈরি হয় যে আমরা আগে পেরেছি স্বাধীনতা, এবং আমরা পারি সামনে এগোতে, মানুষের ভালোভাবে বেঁচে থাকার যে স্বাধীনতা সেটা নিশ্চিত করার মধ্যে দিয়ে। এবং বঙ্গভ্যাক্স কিন্তু একটি সূচনা হবে না, বহু সূচনার সূচনা হবে। এই কথা আমি বলছি এই কারণে, যেটা কাকনদা বললেন যে আসলে এই যে আমাদের ট্রেড ডেফিসিট, এই যে আমাদের ট্রেড গ্যাপ, এটা আরো বাড়বে বই কি, কারণ আপনি গাজা বলুন, ইসরায়েল বলুন, পৃথিবীর বিভিন্ন জায়গায় বলুন, সংঘাত কিন্তু কমছে না, দিন দিন বাড়ছে। সেই জায়গা থেকে আমাদের নিজস্ব সৃজনী শক্তি, নিজস্ব সক্ষমতার জায়গাগুলোকে যদি আমরা প্রতিষ্ঠিত না করি, তাহলে আসলে আগামী দিনে যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমরা মুখের হাসি ফোটাতে চাই, সেটা খুব বেশি সফল হয়তো আমরা হব না। তো অনুষ্ঠানের সব শেষে বলতে চাই, আমরা আপনাদের নেতৃত্বে, আপনাদেরকে সাথে নিয়ে আরো বিজ্ঞান মনস্ক, আরো বিজ্ঞানে উদ্ভাসিত একটি নতুন বাংলাদেশ দেখতে চাই, এবং এই অসম্পূর্ণ যে কাজগুলো আছে সেগুলো আমাদের গেট কিপাররা যাতে আমাদের সম্পূর্ণ করতে দেন, এবং ইন্ডাস্ট্রিতে যারা আছেন, আল্লাহর অনেক রহমত নিয়ামত, তাদেরকে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, সমৃদ্ধি দিয়েছেন, বিশ্বাস করতে চাই যে তারা এগিয়ে আসবেন, যাতে আপনাদের মানুষদের যে প্রয়াস, যে চেষ্টা, সেটা সত্যিকার অর্থে বাঙালি, বাংলাদেশ তথা পৃথিবীর মানুষের সুকল্যাণের জন্য প্রয়োগ করা যাবে। সকলে ভালো থাকবেন। আশা হতে নেই, একেবারেই না, একেবারেই না, আমরা তো আশাবাদী। আমরা আশাবাদী, এবং ডক্টর কাকুরকেও বলবো আপনি আশাহত হবেন না। আমি একটু বলে লাস্ট একটা কমেন্ট। আপনি একটা পরিবারের গল্প বললেন এই এক রুমের ভিতরে বা বিভিন্ন সেগমেন্টেশন। আমি আশা করি আপনারাও, আমরা সবাই একান্নবর্তী পরিবারে বড় হওয়া মানুষ। একান্নবর্তী পরিবারের যে শক্তি, আর আপনি ওইরকম একটা টেইলর্ড একা পরিবারের কথা বলছেন, আমাদেরকে অবস্থা হচ্ছে আমরা যখন কাজটা করতে যাচ্ছি, আমাদেরকে এই একা পরিবারে ছেড়ে দেওয়া হচ্ছে একান্নবর্তী পরিবার থেকে। লেটস ফর্ম দ্যাট একান্নবর্তী পরিবার, ফিরে যাই আমরা সেই আমাদের শিকড়ে, আমাদের সেই শক্তিতে, একতার শক্তিতে। অবশ্যই আমাদের এই দেশ বিশ্ব মানচিত্রে একটা নক্ষত্র হয়ে দাঁড়াবে।
বিজ্ঞান চর্চায় প্রয়োজন একান্নবর্তী পরিবারের মতো একটি আবহ, সেই একটি পরিবেশ। সেটাই বলছি। ইনক্লুসিভ অ্যাটিটিউডস। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আপনারা সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে।